বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পাওয়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ বেলা 11:30টার দিকে এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর ইশরাকের আইনজীবী ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই, তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এর আগে রিটের উপর গতকাল শুনানি শেষে আজ আদেশের দিন ঠিক করে হাইকোর্ট। আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার শামিল হবে। যখনই হাইকোর্টের থেকে আদেশটি তারা জানতে পেরেছেন যে ইশরাক হোসেনের মেয়র হিসাবে শপথ গ্রহণে আর কোনো বাধা নেই, এই খবরটি শোনার পরে ইশরাক ভক্তরা তথা ইশরাকের কর্মী সমর্থকরা আপনি দেখতে পাচ্ছেন যে হাইকোর্টের ঠিক পাশেই মৎস্য ভবন মোড়ে কিভাবে উল্লসিত হয়ে পড়েছেন। তারা সবাই মিছিল দিচ্ছেন, তাদের কাছে এটিকে বিশাল বিজয় মনে হচ্ছে। তারা বলছেন যে ইশরাক হোসেন 5 বছর আগে জনতার ভোটে মেয়র নির্বাচিত হলেও ফেসিবাদী আওয়ামী সরকার তাকে শপথ গ্রহণ করতে না দিয়ে যিনি অন্যায়ভাবে ব্যারিস্টার ফজলে নূর তাপসকে মেয়র হিসাবে শপথ পড়িয়েছিল, কিন্তু ট্রাইব্যুনালের রায়ে দীর্ঘদিন পরেও হলেও এদেশের মানুষ সুবিচার পেয়েছে, ঢাকাবাসী সুবিচার পেয়েছে। কিন্তু বর্তমান সরকারের কতিপয় উপদেষ্টা তাদের অপচেষ্টার মাধ্যমে বারবার চেষ্টা করছেন ইশরাক হোসেন যাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ নিতে না পারে। কিন্তু সকল অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে আজকে প্রমাণিত হয়েছে যে জনতার রায়ের বিজয় হয়েছে। এজন্য আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এই সমস্ত বক্তরা এখান থেকে বলছেন তারা নতুন করে আর কোনো টালবাহানা দেখতে চান না। তারা চান যে দীর্ঘদিন সেবা বঞ্চিত মানুষ, গত 5 বছর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মানুষ যে সেবা বঞ্চিত ছিল তারা যেন সেই সেবা পায়, সেজন্য অনতি বিলম্বে যেন ইশরাক হোসেনকে শপথ পড়ানো হয় সেই সুযোগ তারা চাচ্ছেন। এখানে একটি গুঞ্জন এসেছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হচ্ছে যেন অবিলম্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করা হয়। ইশরাক সমর্থকরা বলছেন এটি একটি অপচেষ্টা, কোন ধরনের অপচেষ্টা করে ইশরাক হোসেনের শপথ গ্রহণ যেন বিলম্বিত করা না হয় অথবা তাকে শপথ গ্রহণ থেকে যেন বিরত রাখা যায়। এরকম কোন প্রক্রিয়া যদি সরকার অবলম্বন করে বা কোনো উপদেষ্টা অবলম্বন করে তাহলে সে সমস্ত উপদেষ্টার পদত্যাগের দাবিতে এবার যেরকম রাজপথে নেমে এসেছেন ইশরাক ভক্তরা, আগামীতে তারা এর চেয়ে বড় দুর্বার আন্দোলন নিয়ে তারা রাজপথে নেমে আসবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হত্যাসহ একাধিক মামলায় মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে নেওয়া হয়েছে। সকালে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এর আগে 4 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে মমতাজকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মানিকগঞ্জের সিংগাইর থানায় হত্যার অভিযোগ ও হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে করা মামলার প্রধান আসামি মমতাজ। এছাড়া ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। ভালো দাম পাওয়ার আশায় দেশের বিভিন্ন অঞ্চলে গরুর লালন পালনে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবছর চাহিদার তুলনায় পশু বেশি থাকায় দাম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় প্রান্তিক খামারিরা। নারায়ণগঞ্জ, পিরোজপুর ও জয়পুরহাট প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের 4000-এর বেশি খামারে প্রস্তুত প্রায় 90,000 গরু। ইতোমধ্যে অনেক খামারে আগাম বুকিং দিয়েছেন ক্রেতারা। গতবার আমি ইমপেক্স থেকে গরু কিনছি, আলহামদুলিল্লাহ গরুটা খুব ভালো পড়ছে। আবার আসছি এবার একটা গরু নেওয়ার জন্য। আমরা ঘাস খাওয়াই, কুড়াবুসি খাওয়াই, এর সাথে আমাদের কোনো মেডিসিন নাই। এবারও অস্থায়ী হাটের পাশাপাশি পশু যোগানে খামারগুলো ভূমিকা রাখবে বলছে জেলা প্রাণী সম্পদ অফিস। গত বছর 400 থেকে 450 কোটি টাকার টোটাল একটা বাজার ছিল, কুরবানির বাজার ছিল এই নারায়ণগঞ্জে। আশা করতেছি এইবারও এরকম। পিরোজপুরের 5000 খামারে বিক্রির জন্য তৈরি প্রায় 46,000 পশু।
3 মণ ওজনের দেশি গরু থেকে শুরু করে 1.5 টন ওজনের ফ্রিজিয়ান, শাহিওয়াল ও ইন্ডিয়ান বোল্ডারের মতো বড় জাতের গরু রয়েছে এসব খামারে। মোটা তাজা করার জন্য কোনো ইনজেকশন দেওয়া হয় না, কোনো কেমিক্যাল খাওয়ানো হয় না, আমাদের গরু টেকসই। কোরবানির পশুর মান নিয়ন্ত্রণে মনিটরিং করা হচ্ছে নিয়মিত। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম হরমোন অথবা আমাদের স্টেরয়েড ব্যবহার আমরা সম্পূর্ণরূপে মোটামুটি নিবৃত্ত করতে পেরেছি। জয়পুরহাটের প্রায় 20,000 খামারে কোরবানির জন্য প্রস্তুত 3,16,000 পশু। রোগবালাই এড়াতে পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা যেভাবে গরু লালন পালন করছি, এইবার ঈদে আমরা আমাদের কাঙ্ক্ষিত দামটা পাবো। মায়ানমার বা ইন্ডিয়া থেকে যদি গরু প্রবেশ না করে তাহলে বর্তমান দেশি খামারিরা লাভবান হতে পারবে। বড় গরুগুলোর চাহিদা একটু কম, সেটা আমরা চেষ্টা করছি অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করে এই গরুগুলোকে বিক্রি করার জন্য। ঈদের বাজার কি যাবে এখনো বলা পারছি না, তবে এই বাজার যে বাজার আছে এই বাজার যদি থাকে তারপরে খুব লস হবে না। খাবারের যে দাম, এই দাম হিসাবে গরু পালা যাচ্ছে না। ধান এবং প্রচুর ঘাস উৎপাদিত হয় এই জেলায়, এই জন্য খামারের সংখ্যা অনেকটাই বাড়ছে এবং খামারিদের উৎপাদন খরচ কমানোর জন্য আমরা পরামর্শ দিই। কোরবানির পশুর ন্যায্য দাম নিশ্চিতে ভারতীয় গরু আমদানি বন্ধ সহ প্রশাসনের কঠোর নজরদারির দাবি খামারিদের। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে না নেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির কোনো স্থায়ী চুক্তিতে তিনি রাজি নন বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, শুধুমাত্র বন্দীদের উদ্ধারের জন্য স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি বিবেচনায় আনা হতে পারে, তবে এটিকে অস্থায়ী বিরতি বলে উল্লেখ করেন তিনি। এদিকে গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 93 ফিলিস্তিনি নিহত হয়েছে। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে 53,655 জনে পৌঁছেছে। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,21,950 জনে।